আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিটে। আজ আমরা আলোচনা করব ফার্স্ট ইয়ারের একটি টপিকস জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস নিয়ে। এখানে আমরা বাংলা সামারির পাশাপাশি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এই কবিতাটির মেইন থিম হলো ধৈর্য, ঈশ্বরের ইচ্ছার প্রতি বিশ্বাস এবং এই উপলব্ধি যে কেউ যতই অসহায় হোক ঈশ্বর তার সেবা গ্রহণ করেন। ইংরেজ কবি জন মিল্টন তার জীবনের শেষ দিকে অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পর তিনি নিজেকে অসহায় মনে করতেন, কারণ তিনি মনে করতেন যে ঈশ্বরের দেওয়া তার কবিতা লেখার প্রতিভা তিনি আর ব্যবহার করতে পারবেন না। তাই তিনি দুঃখ করে ভাবেন, ইফ আই ক্যান নট ইউজ মাই ট্যালেন্ট উইল গড পানিশ মি। এর মানে হচ্ছে, যদি আমি আমার ট্যালেন্ট ব্যবহার করতে না পারি গড কি আমাকে পানিশ করবে। এই কবিতায় কবিতার অন্ধত্ব নিয়ে ভয়, হতাশা এবং শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি আস্থার কথা বলেছেন। জন মিল্টন বলেন যে তিনি অন্ধ হয়ে যাওয়ায় খুব চিন্তায় পড়েন। তিনি ভাবেন, ঈশ্বর আমাকে লেখার প্রতিভা দিয়েছেন, কিন্তু আমি তো এখন দেখতে পাই না, তাহলে আমি কিভাবে সেই প্রতিভা দিয়ে ঈশ্বরের কাজ করব। তিনি ভয় পান যে হয়তো তিনি তার ট্যালেন্ট ব্যবহার করতে না পারায় ঈশ্বর রেগে যাবেন। কবি মনে মনে যেন ঈশ্বরকে প্রশ্ন করেন, লর্ড, তুমি কি এমন মানুষকে শাস্তি দাও যে অন্ধ হয়ে যাওয়ায় তোমার দেওয়া ক্ষমতা ব্যবহার করতে পারে না? এই সময় ধৈর্য তাকে উত্তর দেয়। এখানে ধৈর্যকে পার্সনিফিকেশন হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ মানুষ রূপে দেখানো হয়েছে। ধৈর্য তাকে বলে, ঈশ্বর কারো কাছে কোনো কিছু জোর করে চান না। ঈশ্বর চান মানুষ তার ইচ্ছার প্রতি বিশ্বাস রাখুক। কেউ বেশি কাজ করুক আর কেউ কম, তা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে দরকার হলো ঈশ্বরের নির্দেশ মেনে চলা এবং তার উপর ভরসা রাখা। শেষে ধৈর্য বলে, যারা ঈশ্বরের সেবা করে তারাই মহান, এমনকি যারা কিছু করতে পারলেও ধৈর্য নিয়ে অপেক্ষা করে তারাও ঈশ্বরের চোখে সমান মূল্যবান। কবি এখানেই শান্তি খুঁজে পান। তিনি বুঝতে পারেন, অন্ধ হয়ে গেলেও ঈশ্বর তাকে ত্যাগ করেননি। ধৈর্য ধরে থাকা, এটাই ঈশ্বরের পরম সেবা। ইন কনক্লুশন, অন হিজ ব্লাইন্ডনেস আমাদেরকে শেখায় যে মানুষ যতই অসহায় হোক না কেন ঈশ্বরের কাছে সে অমূল্য। নিজের সীমাবদ্ধতা নিয়ে ভয় নয়, বরং ধৈর্য, বিশ্বাস এবং শান্ত মন গুরুত্বপূর্ণ। ঈশ্বর কখনো কাউকে তার অক্ষমতার জন্য দোষ দেন না। মিল্টন শেষ পর্যন্ত বুঝেছিলেন, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ যারা শুধু ধৈর্য নিয়ে অপেক্ষা করে তারাও ঈশ্বরের সেবা করে। আমাদের এই লাইনটা কোশ্চেন হিসেবে আসতে পারে, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। এই লাইনটি বুঝিয়ে বলার জন্য বলতে পারে। চলুন তাহলে এখন ইম্পর্টেন্ট প্রশ্ন কী আমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। ফার্স্টেই ডিসকাস দ্য থিম অফ অন হিজ ব্লাইন্ডনেস। এখানে পুরো কবিতার মেইন থিমটা আমরা ডিসক্রাইব করব। হাউ ডাজ মিল্টন এক্সপ্রেস হিজ ফিয়ার অ্যাবাউট হিজ ব্লাইন্ডনেস। এই কবিতায় মিল্টনের মনে ভয়টা কী ছিল? মিল্টনের মনে আমরা ভয় দেখেছি যে তিনি অন্ধ হওয়ার কারণে তার কবিতা লেখার প্রতিভা তিনি ব্যবহার করতে পারছেন না আগের মতো। এই নিয়েই তার মনে একটা ভয় কাজ করছিল। এটাই আমরা সুন্দরভাবে এক্সপ্লেইন করব এই প্রশ্নটা আসলে। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ পেশেন্স ইন দ্য পোয়েম? আমার মতে পেশেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে এই পোয়েমটাতে। যদিও এখানে পেশেন্সকে মানে ধৈর্যকে পার্সনিফিকেশন হিসেবে দেখানো হয়েছে, আমরাও এভাবেই প্রেজেন্ট করব। ফোর্থ কোশ্চেন, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। দেখুন, বলতেই চলে এসেছে এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট। আশা করছি এটি আপনারা ভালোভাবে মেমোরাইজ করে যাবেন। ফিফথ কোশ্চেন, হাউ ডাজ মিল্টন কানেক্ট হিজ পার্সোনাল সরো উইথ স্পিরিচুয়াল বিলিফ? মিল্টনের পার্সোনাল সরো ছিল, সে তার প্রতিভা ইউজ করতে পারছে না। আমাদের সেকেন্ড কোশ্চেনের মতো এই কিছুটা কাছাকাছি এর অ্যান্সারটা হবে।
এরকম আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো হচ্ছে এক্সামে আসতে পারে। যদি আপনাদের এক্সামের আগে কোনো সাজেশন লাগে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন চলুন আমরা ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করি। এই কবিতাটায় ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে পার্সনিফিকেশন, মেটাফর, এলুশন, প্যারাডক্স, আরও অনেক ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সনিফিকেশন। কেন পুরো কবিতাটাই হচ্ছে এই পার্সনিফিকেশনকে ঘিরে। সো আমরা এখানে পার্সনিফিকেশন আর মেটাফোরটা একটু বেশি ভালোভাবে মুখস্থ করে যাব, যাতে আমরা কোনো লাইন আসলে সেগুলোকে রিলেট করতে পারি। দেখি কোথাও এখানে হচ্ছে পেশেন্টে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা মেটাফোরটা দেখবো যে মেটাফোর দুই একটা লাইনে দেখি কোথায় ইউজ করা হয়েছে। ফার্স্ট লাইন, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট। এখানে লাইটকে মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে। এখানে লাইটকে লাইট না বুঝিয়ে দেখার ক্ষমতাকে বোঝানো হয়েছে, চোখের দৃষ্টিকে বোঝানো হয়েছে। আমরা মেটাফোর জানি কি, মেটাফোর হলো কোনো কিছুকে তুলনা করা, কিন্তু সেটা ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি তুলনা করা বা গোপনভাবে তুলনা করা। ঠিক আছে, সেকেন্ড লাইন হলো, ইরি হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। ইরি হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। এখানেও মেটাফোর ব্যবহার হয়েছে। ডার্ক ওয়ার্ল্ডটাকে এখানে দৃষ্টিহীন অবস্থাকে বোঝানো হয়েছে। আমরা সরাসরি দৃষ্টিহীন অবস্থা না বলে কবি এখানে ডার্ক ওয়ার্ল্ডকে ইউজ করেছে। সো এখানেও মেটাফোর ইউজ করা হয়েছে। আমরা পরের লাইন দেখি এখানে কি আছে, অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড। এখানেও মেটাফোর ইউজ করা হয়েছে। যাই হোক, আশা করছি আমাদের এই আজকের এক্সপ্লানেশন আপনাদের কাছে ভালো লেগেছে। ইজি ইংলিশ লিটারেচার পিডি অলওয়েজ আপনাদেরকে জটিল এবং কঠিন বিষয় আপনাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।